মেয়েটা যা বলেছিল তাই ঠিক হলো। ঝোপে একটা মেয়ের অর্ধঙ্গন স্থায় লাশ পড়েছিল। লাশটা থেকে বেশ দুর্গন্ধ বের হচ্ছিল। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। তাই ভয়ে চিৎকার করতে করতে দৌড়ে জমিদার বাড়ি থেকে বেরিয়ে আসলাম। এরপর আশেপাশের লোকদের চিৎকার করে ডাকলাম। তারা আসলে তাদেরকে বলি যে ওই বাড়ির ঝোপটায় একটা মেয়ের লাশ পড়ে রয়েছে। তারাও অবাক হয়ে দৌড়ে যায় ঝোপটার কাছে এবং লাশটা দেখে বেশ ভয় পেয়ে যায়। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। মেয়েটা যা বলেছিল ঠিক তাই হলো। তার মানে মেয়েটা মিথ্যা বলেনি। সে আসলেই মারা যাওয়ার পর আমাকে কল দিয়েছিল। আমি ভয়ে চুপচাপ মাটিতে বসে পড়লাম। একটু পর এলাকার লোকেরা পুলিশকে কল করলো এবং পুলিশ আসলো। পুলিশ এসেই লাশটাকে দেখে চিনতে পারলো যে এই মেয়েটাই ২ দিন আগে সুলতাননগর থেকে নিখোঁজ হয়েছিল। এরপর তারা মেয়েটার বাবাকে কল করে এখানে আসতে বলল। পুলিশ সবার কাছ থেকে জানতে পারে যে সবার আগে লাশটা আমিই দেখেছিলাম। তাই তারা আমাকে প্রশ্ন করে যে আমি কিভাবে এখানে আসলাম আর লাশটাকে কিভাবেই বা দেখলাম। আমি আসলে কারণটা তাদেরকে বলতে পারছিলাম না। কারণ তারা আমার কথা বিশ্বাস করবে না। তাই তাদেরকে বললাম যে আমি এখানে এমনি হাঁটাহাঁটি করতে চলে এসেছিলাম। আর লাশটাকে দেখতে পাই। তারা আমার কথা বিশ্বাস করে নেয়। এরপর একজন মহিলা কনস্টেবল এসে পুলিশ অফিসারকে বলল, স্যার, লাশটাকে দেখে মনে হচ্ছে এটাকে নির্যাতন করা হয়েছিল এবং পরে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। আনুমানিক মেয়েটা ২ দিন আগে মারা গেছে। এর মানে এখন আমি নিশ্চিত যে মোবাইলে কল করে কেউ আমার সাথে মজা করেনি। মেয়েটা যা বলেছিল তার পুরোটাই সত্যি। এরপর আমি পুলিশ অফিসারের কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ি চলে আসি। বাড়িতে ফিরতে প্রায় অনেক রাত হয়ে যায়। আমি নিজের ঘরেই চুপচাপ বসে ভাবছিলাম যে একটা মৃত মেয়ে কিভাবে কল দিয়ে তার মৃত্যুর কথা বলতে পারে। আর পৃথিবীতে এত মানুষ থাকতে মেয়েটা আমাকেই বা কেন কল দিল? মেয়েটা তো আর তার বাবাকেও সরাসরি কল দিয়ে সব বলতে পারত। এগুলো ভাবতে আমার মোবাইলের স্ক্রিনে সে অদ্ভুত নাম্বারটা ভেসে উঠল। আমি ভয় পেয়ে গেলাম। মেয়েটা আজ আবার আমাকে কেন কল দিয়েছে? আমার কিছুতেই মাথায় আসছিল না যে মেয়েটা আমার কাছ থেকে কি চায়। একটা অশরীরী মৃত মেয়ে আমাকে কল দিয়েছে এটা ভেবেই শরীরটা ভয়ে শিউরে উঠল। যদিও আগেও মেয়েটা আমাকে কল দিয়েছিল কিন্তু তখন তো বিশ্বাস হয়নি যে মেয়েটা মৃত। তাই ভয়ে কলটা কেটে দিলাম এবং মোবাইলটা বন্ধ করে রাখলাম যাতে মেয়েটা আর যেন কল দিতে না পারে। হঠাৎ তারপর আবার আমার বন্ধ মোবাইলে কল বেজে উঠল, ঠিক একই নাম্বার থেকে। এরপর ভয়ে কলটা ধরেই ফেললাম। কলটা ধরতেই ভয়ে আমি বললাম, আপনি যে যে সাহায্য চেয়েছিলেন আমি করেছি। তারা আপনার লাশটা পেয়েছেন। আবার কেন কল দিয়েছেন? হ্যাঁ, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আপনার কাজ এখনো শেষ হয়নি। আ আমার আরেকটা সাহায্য চাই। দেখুন, প্লিজ আমার আর কিছু করতে বলবেন না। আমি নিজেই বুঝতে পারছি না আমার সাথে এসব কি হচ্ছে। আপনি আমাকে পাগল বানিয়ে ফেলছেন। আ আপনি আমার আ আ আপনি আর আমাকে কল দিবেন না। আ আমি ছাড়া আর কেউ আমাকে সাহায্য করতে আপনি ছাড়া আর কেউ আমাকে সাহায্য করতে পারবে না। প্লিজ না করবেন না। আচ্ছা, আপনি তো সরাসরি আপনার বাবার কাছ থেকে সাহায্য নিতে পারেন। আর সত্যিই আমি আপনাকে চিনি না। আপনি আমাকে কি করে চেনেন? বিশ্বাস করুন, আ এর আগে আপনাকে কখনোই দেখিনি। আ আপনি কেন শুধু আমাকেই কল দিচ্ছেন? এর উত্তর আপনাকে সময় হলে মানে কি? যে মানে কি? যেদিন আপনার সাথে আমি দেখা করব সেদিন আপনাকে সব বলব। দেখা করবেন মানে? আপনি তো মারা গেছেন। তাহলে আর আমার সাথে দেখা করবেন কিভাবে? যেভাবে আমি মারা যাওয়ার পরেও আপনার সাথে কথা বলি সেভাবেই দেখা করব। কি বলেন? না, আপনার সাথে দেখা করার কোনো ইচ্ছা আমার নেই। আর দেখা করলেও আমি ভয়ে মরে যাব।
কিন্তু আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে তো আমাকে আপনার সামনে আসতেই হবে। আচ্ছা, শেষবারের মতো সাহায্য করছি। বলুন কিভাবে সাহায্য করতে পারি? এরপর আর আপনাকে কল দিব না। এরপর আর আপনি আমাকে কল দিবেন না। শেষবার না। এরপরেও আপনি আমাকে সাহায্য করবেন। না হলে আমি আপনার সামনে আসতে বাধ্য হব। এবং আমি যদি আপনার সামনে আসি তাহলে আপনি সহ্য কর আ সহ্য সহ আপনার পুরো পরিবার এক রাতেই শেষ করে দেব। দেখুন, এভাবে কথা বলবেন না। আচ্ছা বলুন আমি কি করতে পারি? আপনি এখন সুলতাননগরে আমার বাড়িতে যাবেন, যেখানে আমার বাবা একা রয়েছে। আমার লাশ পাওয়ার পর থেকে বাবা একটানা কান্না করে যাচ্ছে। আর বাবা অনেকক্ষণ কান্না করার কারণে শ্বাসকষ্টও শুরু হয়ে গেছে। এখন দ্রুত তাকে হাসপাতালে না নিয়ে গেলে সে মারা যাবে। আপনি দ্রুত সেখানে যান এবং আমার বাবাকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করুন। কিন্তু এত রাত্রে আপনি আমার বাড়িতে যাবেন কিভাবে? প্লিজ এমন কাজ করতে বলবেন না। আমার আমার বাবার কিছু হলে আপনার পরিবারকেও আমি শেষ করে দিব। আপনি যেভাবেই পারেন এখন আমার বাড়িতে যান। এরপর মেয়েটা কলটা কেটে দেয়। আমি বেশ ভয় পেয়ে যাই। আর চিন্তায় পড়ে যাই। এরপর রাত্রে এখন আমি বাড়ি থেকে বের হব কিভাবে? এটা ভেবে আর চিন্তা হতে থাকে আরো চিন্তা হতে থাকে। যদি আমি সুলতাননগরে না যাই তাহলে মেয়েটা নিশ্চয়ই আমার পরিবারের ক্ষতি করবে। আর এ কোনো উপায় না পেয়ে আমি বাবা-মাকে মিথ্যা কথা বলে বাড়ি থেকে বের হয়ে যাই। তাদের বলছিলাম যে আমার এক বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, তাই যেতে হবে। রাত্রে বহু কষ্টে বাড়ি গেলাম। তারপর সুলতাননগরে সেই বাড়িটাতে পৌঁছালাম। পৌঁছে সত্যি দেখলাম মেয়েটার বাবা অসুস্থ হয়ে মাটিতে পড়েছিল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানেই শেষ হয়ে গেল নিশিরাতের কল পর্ব ২। পরের পর্ব তাড়াতাড়ি পেতে চাইলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।